আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি প্যান নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর তাতেই কিন্তু আমি মাছ ভেজে নেব। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব নর্মাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক। আমরা নর্মালি মাছ এভাবে রান্না করি, ভুনা করি বা অন্যান্য তরকারি দিয়ে খাই, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো যে গাছের পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখি। নিজের গাছের পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব। তো মাছগুলো আমি নর্মালি ভেজে নিচ্ছি। আমরা সবাই মাছ ভেজেই রান্না করি। মাছ ভাজা ছাড়া রান্না করলেও কিন্তু মজা লাগে, কিন্তু বিশেষ করে এই পাঙ্গাস মাছটা ভেজে রান্না করতে হয়। আর এইটা রান্না করার সময় এত পরিমাণে তেল উঠে, অল্প তেল দিয়েই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নেব। পুঁই শাক দিয়ে যখন মাছটা রান্না করব, এই তেলগুলো কিন্তু আমার একদম কাজে লেগে যাবে। এগুলা বেশি ভেসে ভেসে থাকবে না। বিশেষ করে শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু এই একটা সুবিধা। তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে কিন্তু আমি এখানে রসুনও দিয়েছি। রসুনটাকে আমি খুব সুন্দর করে থেতলে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি গুঁড়া মশলাগুলো দিব। তো আমি একটা সাইডে 1 চামচ পরিমাণের সব কিছু, যেমন লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া রেখে দিয়েছিলাম। আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল উঠে আসছে। তো এই তো আমার মশলাগুলো থেকে কিন্তু তেল উঠে এসেছে অলরেডি। আমি এবার এখানে খুব সুন্দর করে মাছগুলো দিয়ে কষিয়ে নেব। এই ভাজা মাছটা আপনারা চাইলে রান্নার শেষেও দিতে পারেন। যখন আপনার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু মাছটা দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এভাবে কষিয়ে নিতে। মাছটা দিয়ে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় কষানিতে মাছ রান্না করলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাছটা খেতে অনেকটা স্বাদ হয়। তার জন্যই আমি এভাবে করি। তো যাই হোক, আমার মাছ কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কেটে বেছে পরিষ্কার করে রাখা সেই পুঁই শাকগুলোকে ভালোভাবে দিয়ে নেব। শাক দেওয়ার ফলে হয়েছে কি, অনেকটা পরিমাণ দেখা যাচ্ছে, আসলে এটা কমে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে। তো আমি এক এক করে শাকগুলো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন যে এটা একটা টিপস মাছগুলোকে আমি শাক দেওয়ার সময় একটু ধাক্কা দিয়ে সাইড করে নিয়েছি। কারণ যখন আমি তরকারিটা নাড়াচাড়া করব যাতে মাছটা ভেঙে না যায়। এই টিপসটা ফলো করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো যাই হোক, এখানে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। একদম শাকগুলো একদম কমে এসেছে। আর আমি একটু হালকা পরিমাণে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই যে বললাম, নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে না, কারণ মাছটা আমি এক সাইডে দিয়ে দিয়েছি। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি এবার মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। আবারও ঢাকনা তুলে নিলাম। এবার কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, কারণ কি কষানিতে যে পরিমাণে পানি দিয়েছি সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা শেষ করব। কারণ যেহেতু আমি শাক ইউজ করেছি এখানে পুঁই শাক, সেক্ষেত্রে কিন্তু পানি ওঠার সম্ভাবনা বেশি। আর পুঁই শাক সিদ্ধ হতে আহামরি পানিরও প্রয়োজন হয় না, অনেক বেশি পানির প্রয়োজন হয় না। যেটুকু পানি উঠবে সেটুকু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর সব থেকে বড় কথা যেটা, যখন আপনি শাক দিয়ে কোনো মাছ বা কিছু রান্না করবেন সেটা পোড়া পোড়া করলেই ভালো লাগে এক কথায়। তো রান্নাটা প্রায় আমার শেষ। এবার আমি নামিয়ে নেব। এই আমার রান্নার ফাইনাল লুক। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু একটু ভিন্নভাবে এভাবে রান্নাটা করতে পারেন।